টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। চট্টগ্রাম বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি। জীবন সম্পদ রক্ষায় সমন্বয়ের তাগিদ প্রধানমন্ত্রী। সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার জমির উদ্দিনের দ্বিতীয় জানাজা কিছুক্ষণের মধ্যেই দাফন। কাল শোক পালন করবে বিএনপি। মুজিব বর্ষ পালনে ৯৮২ কোটি টাকা খরচ, সংসদে অর্থমন্ত্রী। লুটপাটে জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই প্রধান অগ্রাধিকার। এবং সুইজারল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা। বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে শেষ চারে ইংল্যান্ড। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হাসান। মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। এই সময়ে ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ১৩২ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, সমুদ্রে লঘুচাপের প্রভাবে দেশে ভারী বৃষ্টিপাত আরও বাড়বে। এম.আর. আসাদের রিপোর্ট। পানি নিষ্কাশনের পথ না পেয়ে সড়কেই জমতে থাকে পানি। ফলে সড়কগুলো পরিপূর্ণ হয়ে যায় বৃষ্টির পানিতে। কোথাও হাঁটু ও কোথাও কোমর সমান পানিতে আটকে পড়ে যানবাহন। আমাদের তো সমস্যা হচ্ছে, এখানে কোনো খেপ নাই, কিছু নাই, আমাদের ইনকামের সোর্স কমে যাইতেছে। যে বৃষ্টি চলতেছে এখানে তো লোকজন একটু কম ওঠে, দেখতেছেন তো হালুয়া হয়ে গেছে ভিজে, খুবই সমস্যার ভিতরে আছে স্যার। পথে পথে শিক্ষার্থীরা পড়েন বিপত্তিতে। দুর্ভোগের শেষ ছিল না অফিসগামীদের, আর রোজগারে টান পড়ে শ্রমজীবী মানুষের। আপনি সাংবাদিক হিসেবে আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা বিহিত হোক এটার। আমি দিতে পারি, আমার কাছে আল্লাহ আমাকে টাকা দিয়েছে, সামর্থ্য দিয়েছে। যাদের নাই তারা কি করবে? আজকে আমি এখান থেকে মহাখালী যাব ২০০ টাকা ভাড়া, ও আমার কাছে ৫০০ টাকা যাচ্ছে। একটা ইনসাইড বাসা আছে, মনে হয় খাটের উপরেও পানি উঠে আছে। যেমন শেওড়াপাড়া দিয়া ফিরেবাগ, সাবরা মসজিদ, আনন্দবাজার, আপনার ঝিলপাড়, নতুন বাজার, কল্যাণপুর, ঠিক আছে, ইন্দা আছে তালতলা, মোল্লাপাড়া, ঠিক আছে। আবার আপনার কাজীপাড়ার তনে বাজার, মিরপুর ১০ নম্বর পুরো মেন রোডে মনে হয় গাড়ির এই পর্যন্ত পানি উঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সমুদ্রের লঘুচাপের কারণে এখনই থামছে না বৃষ্টি। লঘুচাপ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ২ তারিখে সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলেন। এবং সমুদ্রের পরিস্থিতি ভালো জানা, কিন্তু গতকাল কিন্তু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু ভারী বর্ষণটা কিন্তু এখনো বলবৎ রয়েছে। এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পটুয়াখালীতে। ঢাকায়ও প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত আপনার রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১৩২ মিলিমিটার, কক্সবাজারে ১১৫ মিলিমিটার, চট্টগ্রামে ৯৮ মিলিমিটার, ঢাকায় ৯৭ মিলিমিটার। এবং ঢাকায় আজকে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টায় আরও ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের নৌযানকে সতর্ক সংকেত মেনে চলার আহ্বান জানান এ আবহাওয়াবিদ। বর্ষাকালে বৃষ্টিপাত হবে, এটা স্বাভাবিক। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, টানা বৃষ্টিতে নগরীর বর্তমান চিত্র এখন কেমন দেখছেন? ধন্যবাদ। আমি রাজধানীর এই মুহূর্তে নিউ মার্কেট এলাকাটিতে রয়েছে এবং বিগত প্রায় কয়েক বছর, আমরা যদি বলি যে ১ দশকের মধ্যে এই এলাকাটিতে সামান্য বৃষ্টিপাত হলেই কিন্তু আপনার হলো যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং মাহমুদ, একটি বিষয় হচ্ছে যে বর্ষার যে বর্তমান মৌসুম এবং আষাঢ়ের শেষ ভাগে এসে কিন্তু সেই মৌসুম রুদ্ররূপ ধারণ করেছে। এবং সেই রুদ্ররূপের কারণে কিন্তু রাজধানী সহ রাজধানীর যে বিভিন্ন এলাকা, বিশেষ করে প্রধান সড়ক, অলিগলি সবগুলোই কিন্তু একেবারে বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে গেছে। কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি। এবং সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে সাধারণ মানুষ কিন্তু একটি বিষয় কথা বলছেন যে তাদের কিন্তু আপনার হলো যে এই চলাচলের যে প্রতিদিনের যে চলাচল, সেটি কিন্তু স্বাভাবিক চলাচলটি কিন্তু তাদের ব্যাহত হচ্ছে। একই সঙ্গে যান চলাচল যেটি রয়েছে সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। এবং তারা একটি বিষয় অভিযোগ করছেন যে বিগত সরকার এবং বর্তমান সরকার হোক, বিগত সরকার হোক, কোনো সরকার আসে, সরকার যায়, কিন্তু কোনো প্রকার এই জলাবদ্ধতা নিরসনে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না। সেই অভিযোগটি কিন্তু রয়ে গেছে। এবং এই জলাবদ্ধতার কারণে বিশেষ করে নিউ মার্কেট এলাকাটিতে যেখানে রয়েছি আমি, এখানকার যে ফুটপাতের ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু এক প্রকার তাদের কিন্তু প্রতিদিনের যে ব্যবসা সেটি কিন্তু একেবারেই নেই বললেই চলে। আজকে একেবারে বন্ধ রয়েছে।
এবং আশেপাশে ধানমন্ডির যে হকার্স মার্কেট অর্থাৎ নিউ মার্কেট সংলগ্ন যে মার্কেটটি, সেই মার্কেটের ভিতরে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদেরও দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং তাদের প্রতিদিনের যে ব্যবসার যে চিত্র সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। অর্থাৎ জলের এই আপনার হলো যে প্রতি বৃষ্টির যে পানি সেটিতে একেবারে পুরোপুরি নাকাল অবস্থা রাজধানীবাসীর, এবং সেটি দ্রুত সমাধান চায়। এই ধরনের যে সমস্যা, সেই সমস্যাটি নিরসনের জন্য তারা সরকারের সজাগ দৃষ্টি কামনা করেছেন। মাহমুদ, এই ছিল আপনার হলো যে জলাবদ্ধতার রাজধানীর সর্বশেষ খবর। ধন্যবাদ বিজয়ন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, বান্দরবান, হাতিয়া, চুয়াডাঙ্গা ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তীব্র স্রোতে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। বান্দরবানের প্রধান সড়কে পানি জমে সারা দেশের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে জলাবদ্ধতায় গাজীপুরে ভোগান্তি বেড়েছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন ডলি বিনতে বনোয়ারা। চট্টগ্রামে টানা কয়েকদিন ভারী বর্ষণের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবে নগরীর নিম্নাঞ্চলে পানি জমে থাকায় জনজীবন স্বাভাবিক হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। টানা বর্ষণে চুয়াডাঙ্গার দামুরহুদা মুজিবনগর আঞ্চলিক সড়কের প্রায় 1 কিলোমিটার ধসের ঝুঁকিতে পড়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় 12 কিলোমিটার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে রাস্তার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। টানা কয়েকদিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রধান সড়কে পানি জমে থাকায় সারা দেশের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নদীর তীরবর্তী ঘরবাড়ি সহ বালাঘাটা, ক্যামলং, আর্মিপাড়া, ইসলামপুর, শেরেবাংলা নগর সহ নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। বাসায় যাচ্ছি, পানি উঠে গেছে রাস্তায়, কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই, পাহাড় ভেঙে গসম পড়ে গেছে, বাসায় একদম মানে ঢুকে পানি টানি যে অবস্থা হয়ে গেছে, বাসায় আপনার খাবার নাই। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছে ও সার্বিক তদারকি অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 8,500-এর মতো মানুষ হচ্ছে যে পানিবন্দী অবস্থায় আছে, আর এর বাইরে 6,250 আজকে সকাল পর্যন্ত আমাদের সারা জেলা উপজেলাগুলি সহ এই পরিমাণ মানুষ দুর্যোগে আক্রান্ত হয়ে আমাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আছে। আশ্রয়কেন্দ্রে আমাদের সর্বোচ্চ সহযোগিতায় শুকনো খাবার এবং রান্না করা খাবার দুটি আমরা সরবরাহ করছি। টানা বর্ষণে গাজীপুর শিল্পনগরী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি ও কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও কলকারখানার শ্রমিকরা। কালিয়াকৈরে কলার ভেলা ও নৌকায় চলাচল করছে মানুষ। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় নামাজে জানাজা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ সহ মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যরা। সংসদের নির্ধারিত চত্বরে আজই দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে। দর্শক, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের
নামাজে জানাজা শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। আদায় করতেছি, আল্লাহু আকবার। নামাজ শুরু হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জাতীয় সংসদ ভবনের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজার অংশবিশেষ। এর আগে ধানমন্ডির তাকুয়া মসজিদে জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। তার রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, জাতীয়তাবাদ রাজনীতিতে সাবেক স্পিকারের অবদান অনস্বীকার্য। এদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল শোক পালন করবে বিএনপি। আরও জানাচ্ছেন এমদাদুল হক খান। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু হয় রোববার ভোরে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জমির উদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ধানমন্ডির তাকোয়া মসজিদে। সেখানে অংশ নেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার মরদেহ জন্মস্থান পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না বলে জানান পরিবারের সদস্যরা। সাবেক স্পিকারের চলে যাওয়াকে রাজনীতিতে বিশাল শূন্যতা বললেন সহকর্মীরা। যদি তার কোনো কথায়, তার কোনো কাজে আপনারা কেউ কখনো মর্মাহত হয়ে থাকেন, অনুগ্রহ করে তাকে মাফ করে দিবেন। সকাল থেকে আপ্রাণ চেষ্টা ছিল পঞ্চগড়ে ওনাকে নিয়ে যাওয়ার, কিন্তু আবহাওয়ার বৈরী বিরূপতার কারণে আমরা কোনো হেলিকপ্টার বা অন্য কোনোভাবে আমরা ওনাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারিনি। রাজনীতিক অঙ্গনে ওনার বিচরণ, ওনার দক্ষতা, ওনার সততা, ওনার সুশিক্ষিত মনোভাব প্রতিফলিত হয়েছে। ওনার যাওয়ার পর স্বভাবতই আমরা ওনার অনুপস্থিতি সবাই উপলব্ধি করব রাজনৈতিক অঙ্গনে। এদিকে সাবেক স্পিকারের মৃত্যুতে সোমবার একদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণেরও নির্দেশ দেওয়া হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মরহুম জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবে। জমির উদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষে তিনি লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করেন এবং 1960 সালে আইন পেশায় যোগ দেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব সামলেছেন জমির উদ্দিন সরকার।
এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। মুজিব বর্ষের কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের 982 কোটি টাকা ব্যয় করা হয়েছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের লুটপাটে জর্জরিত আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোই বিএনপি সরকারের অগ্রাধিকার বলেও জানান অর্থমন্ত্রী। আর কর্মসংস্থানের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে তরুণদের প্রশিক্ষণের আওতায় আনার কথা বলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মনিরুল ইসলামের প্রতিবেদন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই দেশের আর্থিক খাতের অসঙ্গতি এবং এর থেকে উত্তরণ সহ নানান বিষয় উত্থাপন করেন সংসদ সদস্যরা। এদিনের এজেন্ডায় ছিল ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগও। কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারছি কিনা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের আর্থিক খাত ধ্বংসের পেছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। বলেন, শুধুমাত্র মুজিব বর্ষের পেছনেই 982 কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছিল। মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চেষ্টা চলছে বিদেশে পলাতকদের ফিরিয়ে আনারও। শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কর কাঠামো সহজীকরণ সহ কৃষির প্রসারে গঠন করা হয়েছে 10,000 কোটি টাকার স্কিম। কর হার নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদক, জুয়া ও পর্নোগ্রাফি নিয়ে উঠে আসে নানান প্রশ্ন। উত্তরে আইসিটি মন্ত্রী তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা তুলে ধরেন। আমরা উপজেলা পর্যায়ের একটা উপরে 4-5 তলা 6 তলা এরকম রুমগুলিতে সেই ট্রেনিং কোর্সগুলি করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা যদি এইভাবে এই পর্যায়ে যদি ছেলেপেলেদেরকে, ইয়াং জেনারেশনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে হয়তো এই মাদকাসক্ত যারা আছেন তাদেরকে আকৃষ্ট করে ওখান থেকে বের করার চেষ্টা করব। প্রশ্নোত্তর পর্ব শেষে সদ্য প্রয়াত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে নিয়ে আলোচনায় স্মৃতিচারণ করেন সংসদ সদস্যরা। তিনি একদিকে ইতিহাসের ছাত্র ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, পরে আইনের পেশাকে বেছে নিয়েছিলেন আইনজ্ঞ হিসাবে। যে কোনো বিষয়ে তিনি অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, তো জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এর আগে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্ধালিব রহমান। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই সরকার আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সংস্থাটির সঙ্গে হওয়া ঋণ চুক্তিতে জনগণের স্বার্থ সুরক্ষিত হয়নি, তাই নতুন করে চুক্তি হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মফিউর রহমান। ডলার সংকট মোকাবেলায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে 2023 সালে আইএমএফের সঙ্গে 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময় এর আকার বাড়িয়ে 550 কোটি ডলার করা হয়। এ পর্যন্ত প্রায় 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে 364 কোটি ডলার। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চললেও শেষ পর্যন্ত তা হয়নি। এরই মধ্যে উভয় পক্ষ নতুন ঋণ কর্মসূচির দিকে এগোচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আমলে করা চুক্তিতে দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি, এজন্য নতুন চুক্তির আলোচনা। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলের, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি।
তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়। কিস্তির টাকা পাওয়া নিয়ে সরকারের চিন্তা নেই বলেও জানান তিনি। কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের সুবিধার্থে ভিসা নীতিতে পরিবর্তন আনার কথাও জানান অর্থমন্ত্রী। আধুনিক বাংলাদেশ গড়তে হলে সব যেরকম পরিবর্তন করতে হবে, ভিসা নীতি পরিবর্তন করতে হবে না। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বলবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। হামে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে আরও 5 শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 879 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এছাড়া গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 758 জনে, যা বিগত 4 মাসে আক্রান্তের সংখ্যা 1,11,480 জন, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 94,340 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 90,605 জন। দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড আকিজ পাইপস সারা দেশের ফুটবল প্রেমীদের জন্য নিয়ে এলো অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ আকিজ পাইপস ফুটবল চ্যাম্পিয়নশিপ। চলতি ফিফা বিশ্বকাপে ঘিরে ফুটবল ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো খেলার নিয়ম। সাধারণত ফুটবল পায়ের কৌশলের খেলা হলেও ফুটবল চ্যাম্পিয়নশিপে বল নিয়ন্ত্রণ করতে হবে মুখের ফু দিয়ে। চ্যাম্পিয়ন দল পাবে 2 লাখ নগদ টাকা পুরস্কার। এজন্য বিভিন্ন বিভাগে ঘুরবে 4টি সুসজ্জিত ব্র্যান্ডের ক্যারাভান। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি না মানলে চড়া মূল্য দিতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ায় নভেম্বরের আগাম নির্বাচনের আগে চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। এর মধ্যে 2 দেশের মধ্যে তৃতীয় দফায় পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং আইআরজিসি অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। চট্টগ্রাম বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, জীবন সম্পদ রক্ষায় সমন্বয়ের তাগিদ প্রধানমন্ত্রীর। সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার জমির উদ্দিনের দ্বিতীয় জানাজা সম্পন্ন। কিছুক্ষণ পরেই দাফন, কাল শোক পালন করবে বিএনপি। মুজিব বর্ষ পালনে 982 কোটি টাকা খরচ, সংসদে অর্থমন্ত্রী। লুটপাটে জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই প্রধান অগ্রাধিকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে